গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকুও কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ছড়িয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তচোরা মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড মেলেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিন্দুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খর বাক্যই বাহির হইবে এই হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাঁই বাঁধা। গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে সে মামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনও সব ছাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনও গাদি দেওয়া হয়নি। মাঠের আলুগুলো সব চলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বললেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে একবার যা পেলি সমস্ত বেচে পেটায় নমো। গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই, বেটা কষায়। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানিক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫-১০ বিচুলিও না হয় দাও। চালে ঘর নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতার গোঁজা গোঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেবো, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল। ও আমার কুটোটি পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি?
তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ আজন্মা মাঠে ধান শুকিয়ে গেল। বাপ পেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পায়নি। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায়। পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁচরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছিয়া গিয়া কহিলেন, মরো, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন? ছোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 ঘর। তোমার 4 গাদা সেদিন দেখে এসেছি, এই কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতে নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিলেন, ধার নিবি, শুধবি কী করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুসরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর, যা যা সর, পচ্ছার, ঘরে যায়, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে কহিলেন, আমর শিং নেড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই। খেতে চাই তা বটে, যেমন চাষা তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরে বাঁধ, যে শিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল। তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রীতিপালন করে বুড়ো হইয়াছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটাই বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তার 2 চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবো, এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়ই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড়মা, আপনিই ঝরিয়া যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে,
এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না। এই কথা তার নিজের চেয়ে আর কে জানে বেশি? অথচ এই উপায়েই বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যায়। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজিয়া দিয়া কন্যার নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়াইয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে। আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎই এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে নিয়ে আয়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় করা হইয়া গেল, তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করিয়া অন্তরিক্ষে তাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে এমন নিরীহ, তেমনই গরিব। সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ। গোব্রাহ্মণের প্রতি তাহার ভক্তি এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুককে। গোহাটা বস্তুটা যে ঠিক কী আমিনা তাহা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটা করে টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুঁড়িবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার, ভালো হবে না।
তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগ করিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না দিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাঁক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়ো হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন? এই না? না, কিন্তু এর বেশি কেউ একটা আতলা দেবে না, তা জানো? গফুর সজরে মাথা নেড়ে কহিল, না। বুড়ো বিরক্ত হইয়া কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? তোবা তোবা। গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রীকট শব্দ বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতাপেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিল, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের 2 হাত দিয়া নিজের 2 কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাকখত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা হয়েছে যা, এখন কখনো এসব মতি বুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গোশব্দে শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়ালো এবং তাহার গায়ে, মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। গল্পের প্রথম 2টি পর্ব আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয় প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।